একেই কি বলে হাইকোর্ট দেখানো? একটি দুটি নয়, গেল 2 বছরে এনবিআর এর বিরুদ্ধে উচ্চ আদালতে 20টি রিট মামলা করেছে বিদ্যুৎ জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিট। এনবিআর এর আনা কর ফাঁকির অভিযোগের বিরুদ্ধে এসব রিট করে গ্রুপটি, যা সামলাতে নাকাল কর্মকর্তারা। তবে কর ফাঁকির টাকা আদায় এবার কড়া পদক্ষেপে যাচ্ছে এনবিআর। আজিজ খান সহ সামিট গ্রুপের 7 পরিচালকের বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি সম্পন্ন করেছেন কর্মকর্তারা। রুহুল আমিনের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে দ্বিতীয় পর্ব। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ সামিট পাওয়ার। বাংলাদেশে ব্যবসা করেও গ্রুপটির প্রধান উদ্যোক্তা আজিজ খান দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের শীর্ষ ধনী ও বিলিয়নিয়ার। অভিযোগ আছে গেল 1.5 দশকে রাজনৈতিক মদদে গ্রুপটির সার্বিক কার্যক্রম থেকে যায় সরকারি সংস্থার নজরদারির বাইরে। তবে জুলাই অভ্যুত্থানের পর বদলে যায় পরিস্থিতি। এনবিআর এর 2 বছরের অনুসন্ধানে উঠে এসেছে রেকর্ড 2000 কোটি টাকার কর ফাঁকি। তবে এসব দাবির জবাব দিতে এনবিআর এর নির্ধারিত বিচারিক প্রক্রিয়ায় আস্থা রাখেনি সামিট। ন্যায় বিচার পেতে তারা দ্বারস্থ হয় উচ্চ আদালতের। একে একে দায়ের করে 20টি রিট, যার 7টিতে আয়কর আইনের 143-এর 5 ধারায় করা জরিমানা চ্যালেঞ্জ করা হয়েছে। বাকি 13টিতে 212 ধারায় পুনঃউন্মোচন চ্যালেঞ্জ করা হয়েছে। এসব রিটের 3 ভাগের 1 ভাগ নিষ্পত্তি হলেও বাকিগুলো বিচারাধীন, জানিয়ে হিমশিম অবস্থায় এনবিআর কর্মকর্তারা। আমি এই পার্টিকুলার ক্ষেত্রে বলছি না, যে কোনো প্রতিষ্ঠান যদি একই ইস্যুতে বারবার বিভিন্ন ইন্টারপ্রিটেশনে বিভিন্ন পয়েন্টে রিট, স্টে অর্ডার, তারপর হচ্ছে আপিল বিভিন্নভাবে ডিলে করে, এরকম এক্সাম্পলও যে নাই আমাদের মধ্যে তা না, আমাদের মধ্যে এরকম এক্সাম্পলও আছে। তো আমাদের আসলে অ্যাটর্নি জেনারেল মহোদয়ের যে নির্দেশনা, ওনার নির্দেশনা ওই একটাই, যে আমাদের কোনো যার আইনসঙ্গত, রাষ্ট্রের যদি কোনো আইনসঙ্গত পাওনা থেকে থাকে সেটা আমরা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে রিকভার করব। তবে সামিটের এমন পদক্ষেপ ভালোভাবে নেয়নি এনবিআর, তাই প্রস্তুতি নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপের। আইন অনুযায়ী নথি জাল করে কিংবা মিথ্যা তথ্য দিয়ে কর ফাঁকি দেয়া হলে তার বিরুদ্ধে সুযোগ আছে ফৌজদারি মামলা করার। সেই ধারাটি এবার সামিটের 7 পরিচালকের বিরুদ্ধে প্রয়োগ করতে যাচ্ছে এনবিআর। এইখানে ফৌজদারি আইনে ওনার বিষয়টা, ওনার পানিশমেন্টের বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া আছে, সর্বোচ্চ 5 বছর, তবে 6 মাসের কম না, এবং অর্থদণ্ড দেওয়া যেতে পারে, উভয় দণ্ডেও দণ্ডিত করা যেতে পারে। তবে প্রিফার করি আমরা ট্যাক্সটাকে রিকভারি করার। প্রাথমিকভাবে আমরা ট্যাক্সটা যদি রিকভারি করতে পারি, সেই দিকেই আমার মনে হয় যে আমরা নজর দেওয়া বেশি প্রয়োজন। এনবিআর কর্মকর্তারা জানান, প্রস্তুতি প্রায় শেষ। এ মাসেই ফৌজদারি মামলা হতে পারে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, আঞ্জুমান আজিজ খান, আদিবা আজিজ খান, মোহাম্মদ ফয়সাল করিম, মোহাম্মদ লতিফ খান, মোহাম্মদ ফরিদ খান ও জাফর উমেদ খানের বিরুদ্ধে। রুহুল আমিন, 71, ঢাকা। প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে 15% ভ্যাট হার বাস্তবায়ন করা হবে কিনা সেটারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে অর্থ সচিব ও গভর্নর বরাবর লেখা চিঠিতে এসব বিষয় উল্লেখ করে সংস্থাটি। একই সাথে কোন কোন খাত থেকে কর অব্যাহতি সুবিধা তুলে নেওয়া হবে সেটারও ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, পুরনো অভিজ্ঞতার আলোকে আইএমএফ কিছুটা কঠোর হতে চায় নতুন ঋণ চুক্তির বিষয়ে। মইনুল হাসানের বিশেষ প্রতিবেদন। নতুন ঋণ চুক্তির আলোচনা ও সম্ভাব্যতা যাচাইয়ে জুলাইয়ের মাঝামাঝি বাংলাদেশ সফর করে আইএমএফ। নানা বিষয়ে বৈঠক হয় অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড সহ বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের সাথে। সফর শেষে খেলাপি ঋণ, দুর্বল ব্যাংক ব্যবস্থা এবং রাজস্ব আদায়ের দুরবস্থাকে অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করে সংস্থাটি। তবে সেখানেই থেমে যায়নি ঋণ চুক্তির আলোচনা, বরং সফর শেষে অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে লেখা চিঠিতে চাওয়া হয় সুনির্দিষ্ট পরিকল্পনা। বিশেষ করে প্রতিটি ব্যাংকের জন্য সংস্কার পদক্ষেপ কী হবে তার স্পষ্ট ব্যাখ্যা ও রূপরেখা চেয়েছে সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও আইএমএফের সাবেক এই শীর্ষ কর্মকর্তা মনে করেন, সংস্থাটির এমন পদক্ষেপকে দেখতে হবে গুরুত্বের সাথে। ব্যাংকিং খাতের যে অবস্থা, এটা এইভাবে চিরকাল রাখা যাবে না। এটা রাখলে পরে দেশের ভীষণ ক্ষতি হবে, ভয়ানক ক্ষতি হবে। এটা পুরনো মালিকদেরও ফেরত দেওয়া যাবে না, এসআলম কোম্পানিকে ফেরত দেওয়া যাবে না। তাহলে
আরও ধ্বংস হবে, কারণ এটা কমপ্লিটলি ডিফারেন্ট সিগন্যাল দেবে। কাজেই সরকারের উচিত নির্মোহভাবে কাজ করা, যেভাবে করলে পরে ডিপোজিটরের স্বার্থ রক্ষা হবে, আস্থাটা ফিরে আসবে এবং ব্যাংকিং খাত আবার ঘুরে দাঁড়াবে। এখন থেকে 5 বছর পরে হলেও ঘুরে দাঁড়াবে। এবং সেই ক্ষেত্রে IMF-এর সহযোগিতা, বিশ্বব্যাংকের সহযোগিতা এবং অন্যান্যদের সহযোগিতা আমরা পেতে পারব। শুধু ব্যাংক খাত নয়, রাজস্ব সংস্কারেও স্পষ্ট বার্তা চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। চিঠিতে বলা হয়, একক ভ্যাট হার 15 নাকি অন্য কোনো হার হবে সেটি জানাতে হবে। পাশাপাশি কোন কোন খাতে কর ছাড় চালু অথবা বাতিল করা হবে রোডম্যাপ দিতে হবে সেই বিষয়েও। এছাড়া রাজস্ব খাতের অটোমেশনের কাজ শেষ করার সুনির্দিষ্ট সময়সীমাও জানতে চাওয়া হয়েছে। রয়েছে করের আওতা বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনার কথাও। IMF-এর ঋণটা আমরা নেই না নেই, কিন্তু আমার কিন্তু বর্তমান আর্থিক পরিস্থিতিতে অন্যান্য জায়গায় বাজেট সহায়তা দরকার, যেই জন্য আমার IMF-এর মতো একটা প্রোগ্রামের ভেতর আমার থাকতে হবে। কোনো নীতি নির্ধারক বলেছেন যে আমরা একক হারে ভ্যাটে যাব না, তাহলে আমার অল্টারনেটিভ প্রস্তাবটা কি সেইটা স্পষ্ট করতে হবে। শুধুমাত্র কাগজপত্র আদান প্রদানের মাধ্যমে মনে করি যে এটাকে আমরা ডচ করে বের হয়ে যাব, আবারও 2 বছর আমরা এইটা সেটা করে কিছু কিস্তি নিব এবং আবার একটা প্রোগ্রাম ক্লোজ করব, সেইটা বাংলাদেশের জন্য কিন্তু অর্থনীতির জন্য ভালো হবে না। সুতরাং সরকারের যেটা নেগোশিয়েট করা উচিত সেইটা হলো এই জায়গাগুলোকে আমরা সামনের দিনে কিভাবে বাস্তবায়ন করছি এটা সুস্পষ্টভাবে করা। বিশ্লেষকদের মতে এসব কঠিন শর্ত বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে অর্থনীতির স্থিতিশীলতার স্বার্থেই বাড়তি নজর দেওয়ার পরামর্শ তাদের। তারা চাপ দিচ্ছে যে আমরা কাজগুলো যেন করি, বসে না থাকি। মইনুল হাসান, ৭১, ঢাকা। দেশের পোশাক কারখানাগুলোতে ২৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি, যেখানে অন্তত 500 প্রতিষ্ঠানের প্রস্তুতি থাকলেও শুল্ক অশুল্ক বাধায় থমকে আছে বিনিয়োগ। রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে বাধা সৃষ্টি করছে গ্যাস বিদ্যুতের আমদানি সিন্ডিকেট। রাকিব হোসেনের রিপোর্ট। দেশজুড়ে তীব্র গ্যাস বিদ্যুতের সংকটে একরকম স্থবির হয়ে আছে শিল্প উৎপাদন। ফলে আগামী দিনের বিনিয়োগ, কর্মসংস্থান আর রপ্তানি ঘিরে দুশ্চিন্তায় উদ্যোক্তারা। এমন ভয়াবহ পরিস্থিতিতেও নীতির বেড়াজালে বন্দী নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সম্ভাবনা। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলছে, কেবল তৈরি পোশাক শিল্পের রুফটপ সোলার স্থাপনে ২৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব, যেখানে বিনিয়োগে অন্তত 500 প্রতিষ্ঠান প্রস্তুত থাকলেও এগোতে পারছে না জটিল নীতিমালার কারণে। আউট অফ 3000 ফ্যাক্টরির মধ্যে 500 কারখানা রয়েছে যারা ইনভেস্টমেন্ট রেডি, যারা এখনই যেতে পারে। আরো প্রায় 1300-র মতো ফ্যাক্টরি রয়েছে যারা সাপোর্ট পেলে তারা যেতে পারে। কোনটা লো কস্ট লোন লাগবে ঠিকই, কিন্তু আবার একই সাথে তাদের ইনভেস্টমেন্ট কস্টটাও যত কম হবে তত ফ্যাক্টরির আগ্রহ বাড়বে। এরপরে ট্যারিফ রেট রয়েছে, ইন্টারেস্ট রেট রয়েছে, সেই বিষয়গুলো আমরা, লোনের টেনিউরও এখানে একটা বড় বিষয়, সেই জিনিসগুলো আমরা এখানে দিয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, সোলার প্যানেল, ব্যাটারি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে এখনো গড়ে 40% শুল্ক দিতে হচ্ছে। আছে নেট মিটারিং অনুমোদনে দীর্ঘসূত্রতা। লার্জ স্কেল ফ্যাক্টরি ছাড়া আর আইপিপি ছাড়া আপনার এই যে আমরা যে বলতেছি মিডিয়াম এবং ছোট স্কেলের, তারা কিন্তু অনেকে দেখা যাচ্ছে ডিরেক্ট আনতে পারে না। তারা কি করে, লোকাল ইপিসিদের দেয় এবং তাদের জন্য দেখা যাচ্ছে কষ্ট অনেক বেড়ে যায়। আমি যেটা এক্সাম্পল দিলাম, আপনি ভিয়েতনাম বা পাকিস্তান খুব অল্প সময়ের জন্য যে অনেক বেশি আপনার ইনস্টল করে ফেলেছে, তার বেশিরভাগই কিন্তু হচ্ছে আপনার স্মল স্কেলের, লার্জ বা মিডিয়াম স্কেলের না। সরকারের সদিচ্ছা থাকার সত্ত্বেও সরকারের কোনো ডিপার্টমেন্ট বলেন, আমলা বলেন, তাদের কোনো ইস্যুর কারণে এটা যেন আগাচ্ছে না। আমরা যে 6 মাস 3 মাস চলে যাচ্ছে, এটাতে আমার অনুরোধ থাকবে যে একটা ন্যাশনাল টাস্ক ফোর্স করা হোক, যার জন্য বা যে কোনো কোম্পানির জন্য বা যারা এই জন্য দায়ী তাদেরকে বিচারে আনাতে হোক। একবার দুইবার এরকম ঠিক করে দেন, দেখবেন পরে সব ঠিক হয়ে যাবে। আমাদের পাইপলাইনে এখন চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট প্রপোজাল আছে, রিনিউয়েবল সেক্টরেও আসলে আছে। মানে আপনারা যেগুলো বলছেন, আমরা দেখলাম এই প্রতিটা প্রস্তাবই আমাদের কাছে আসলে আছে এবং আমরা নিজেরাও এই প্রস্তাবগুলো দিয়েছি গভর্নমেন্টকে। সিপিডির তথ্য মতে বর্তমানে পোশাক খাতে চাহিদার মাত্র 3% সৌরবিদ্যুৎ, যা সরাসরি ব্যবহারে ইউনিট প্রতি খরচ 5 টাকার কম। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে ৩,৮৪৯ টাকা বেড়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম পৌঁছেছে 2,40,628 টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এ সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে আজ থেকে গ্রাহকদের গুনতে হচ্ছে 2,29,781 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম 1,97,355 টাকা। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 3,324 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। আগের সব রেকর্ড ভেঙে $40 ট্রিলিয়ন ঘর ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের পরিমাণ। সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, ঋণের সুদ এবং প্রতিরক্ষা খাতে ক্রমবর্ধমান ব্যয়ে প্রত্যাশার তুলনায় বেশ দ্রুত গতিতে বেড়েছে এই পরিমাণ। বিশ্লেষকদের মতে এ ধারা চলমান থাকলে আগামী 6 বছরের মধ্যে যা ছাড়াবে 50 ট্রিলিয়নের ঘর। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। অতি ধনীদের কর ছাড়, সামাজিক সুরক্ষা ও প্রতিরক্ষা খাতে ক্রমবর্ধমান ব্যয় ও বিপুল অঙ্কের সুদ পরিশোধের তুলনায় কমেছে রাজস্ব আদায়। ফলে ব্যয়ের চাপ মেটাতে ঋণ করতে হয় বিপুল পরিমাণ অর্থ, যার ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়িয়েছে $40 ট্রিলিয়ন ঘর। দেশটির বার্ষিক ব্যয়ের পরিমাণ প্রায় $7 ট্রিলিয়ন। এর প্রায় 60% যায় সামাজিক নিরাপত্তা, বয়স্ক ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা এবং সাবেক সেনা সদস্যদের চিকিৎসার মতো বাধ্যতামূলক বিভিন্ন কর্মসূচিতে। দেশটির 20% মানুষ বয়স্ক হওয়ায় এ খাতে দিন দিন বাড়ছে খরচ। অন্যদিকে অস্বাভাবিক হারে ঋণ বেড়ে যাওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়ের খাত দখলে নেয় সুদ পরিশোধ। তবে খুব একটা পিছিয়ে নেই প্রতিরক্ষা খাতও। সাম্প্রতিক ইরান যুদ্ধ যা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও যুদ্ধে ব্যয়ের পরিমাণ নিয়ে প্রথম থেকেই লুকোচুরি করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের 2 মেয়াদেই দেশটির ঘাড়ে বাড়তি ঋণ চেপেছে $11.5 ট্রিলিয়নের বেশি। শুধুমাত্র গেল 5 মাসেই বেড়েছে $1 ট্রিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কর ছাড়, প্রতিরক্ষা ও সীমান্ত ব্যয় সংক্রান্ত ওয়ান বিগ বিউটিফুল বিলের কারণে আগামী দিনে যোগ হবে আরও প্রায় $5 ট্রিলিয়ন। বিপরীতে জো বাইডেনের 4 বছরে ঋণ বাড়ে $8.5 ট্রিলিয়ন। এর আগে 2028 সাল নাগাদ ঋণের পরিমাণ $40 ট্রিলিয়ন পৌঁছানোর পূর্বাভাস দেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস, যা এর মধ্যেই অতিক্রম করে ফেলেছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি। বর্তমানে দেশটির মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $1,17,000। নুসরাত মৌমি, 71। চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর ভেতরে একটি গোপন নৌপথ করেছে যুক্তরাষ্ট্র, যেখানে সামরিক বাহিনী তদারকিতে দৈনিক প্রায় 1 কোটি ব্যারেল তেল পার করছে দেশটি। গেল কয়েক সপ্তাহ ধরে চলা এই অভিযানে প্রতিদিন নিরাপদে পার হচ্ছে 15 থেকে 20টি তেলবাহী ট্যাঙ্কার। বিস্তারিত নুজহাত রাহনুমার প্রতিবেদনে। হরমুজ প্রণালী দিয়ে চলমান উত্তেজনার মধ্যে ইরানের নজরদারি এড়িয়ে ওমানের উপকূলবর্তী একটি গোপন নৌ করিডর দিয়ে দৈনিক প্রায় 1 কোটি ব্যারেল অপরিশোধিত তেল পার করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি গণমাধ্যমে দেয়া বক্তব্যে এ তথ্য নিশ্চিত করেছেন 2 মার্কিন কর্মকর্তা। এই প্রক্রিয়া তদারকি করছে মার্কিন সামরিক কর্মকর্তাদের একটি বিশেষ দল, যেখানে মধ্যপ্রাচ্যের অংশীদার দেশগুলোকে নিয়ে গোপন তালিকা প্রস্তুত করে ওয়াশিংটন। এরপর ধারাবাহিকভাবে তেল পরিবহন কার্যক্রম পরিচালনা করে তারা। তথ্য বলছে, গেল কয়েক সপ্তাহ ধরে চলছে এমন অভিযান। এরই মধ্যে প্রতিদিন 15 থেকে 20টি তেলবাহী ট্যাঙ্কার নিরাপদে পাড়ি দেয় গোপন এই পথ। এমনকি গেল কয়েক সপ্তাহের কিছু রাতে তেল সরবরাহের পরিমাণ পৌঁছায় 1.5 থেকে 2 কোটি ব্যারেলে। মূলত হরমুজে জাহাজ চলাচলে নজরদারি কিংবা হুমকি তৈরি করতে পারে ইরানের এমন সক্ষমতাকে লক্ষ্যবস্তু করে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এরপর ইরানি নেটওয়ার্কের দুর্বলতা অনুসরণ করে গোপনে জাহাজ পার করে তারা। নুজহাত রাহনুমা, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।